কলকাতা থেকে মথুরা পর্যন্ত যাওয়ার এই জার্নি হয়তো সহজ হবে না, কিন্তু পুরোটাই আমি তুলে ধরবো আপনাদের সামনে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 1:10 বাজতে গেল, আর আমরা এখন উঠেছি হাওড়া গোয়ালিয়র এক্সপ্রেস। এটা করে যাব মথুরা। আমরা যাচ্ছি জেনারেল কম্পার্টমেন্টে, আর জেনারেল কম্পার্টমেন্টের ভিড়টাই এমন যে মানে পুরোপুরি ভিডিওই করতে পারিনি কোনো, কারণ সিটে জায়গা রাখতে হয়েছে। এই একটা সিট আমি পেয়েছি, আর সবাই এখানে দাঁড়িয়ে আছে এখনো। ট্রেন তার নির্ধারিত সময় 1:10 ছাড়লো। তখনই চারিদিক থেকে কৃষ্ণের ধ্বনি শুনতে শুনতে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য মথুরার উদ্দেশ্যে। খুব খাটনি হয়ে গেছিল, কারণ এত ভিড়ের মধ্যে ব্যাগগুলোও আমাকেই উঠাতে হয়েছিল। তাই ঠিক যখন দুপুর 2টো, তখন দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নিলাম। বাড়ি থেকে আনা পরোটা আর সাথে আলু ভাজা। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতেই দেখতে পেলাম আমাদের প্রথম স্টপেজ দুর্গাপুর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। জানলার বাইরে থেকে স্টেশন দেখতে দেখতে ভিডিওর অডিওটা নিতেই ভুলে গেছিলাম, আর স্টেশন দেখতে দেখতেই দুর্গাপুর স্টেশনে দাঁড়িয়ে পড়লো আমাদের ট্রেন। এই ট্রেনের টোটাল স্টপেজ 12টা, তার মধ্যে এটাই প্রথম। এখন ঘড়িকাটায় বাজছে 3:22, আর টাইম মতন একদম 3:25-এ দাঁড়ানো কথা দুর্গাপুরে, কিন্তু এখন দাঁড়িয়ে পড়েছে। আর দুর্গাপুর থেকে অনেক টাইম দিচ্ছে লোকাল ট্রেন, তো দেখা যাক কি হয়। টাইম মতন দাঁড়ালো, রাস্তা গিয়ে কি হয় সেটাই দেখার। আর সবাই জলের বোতল দিয়েছে, কারণ বাইরে গিয়ে আর কোনো কেনার বলছি এই ট্রেন ছাড়বে আবার 3:20। এই ট্রেনে করে বৃন্দাবন যাওয়ার আমার মূল দুটো কারণ ছিল শ্রীকৃষ্ণের ডাকে খুব তাড়াতাড়ি সাড়া দেওয়া, আর তারই সাথে সাথে কোনো টিকিট না থাকা। এখন সময় হচ্ছে 3:29, আর আমাদের ট্রেন এখন ছাড়লো দুর্গাপুর থেকে। টাইম মতন ছেড়েছে। এত ভিড় ট্রেনে, কিছু বলার নেই। জেনারেল কম্পার্টমেন্টে যে এত ভিড় হয়, আর ভিড় হলেই বা কি করা যাবে। ছোটবেলা থেকে শুনে এসেছি কষ্ট করলেই কেষ্ট মেলে। এই পুরো মথুরা বৃন্দাবন ভ্রমণে একটা জিনিস তো মাথায় আসলো, তার যখন ডাক আসবে সে ঠিকই টেনে নেবে। রাধে রাধে। এখন ঘড়ির কাঁটায় বাজছে 4:04 বাকি। তো এখন আমাদের এই ট্রেনটা গোয়ালিয়র এক্সপ্রেস দাঁড়াচ্ছে আসানসোলে। টাইম আছে 4:02, এখনো দাঁড়ায়নি, কিন্তু স্লো হচ্ছে, মনে হচ্ছে এখনই দাঁড়াবে। তো দেখা যাক, এখনো পর্যন্ত টাইম সব ঠিকঠাক চলছে, কতক্ষণ ঠিকঠাক চলে এটাই দেখাবে। এখন ঘড়ির কাঁটায় 5:04, আর এই ট্রেন এসে দাঁড়িয়েছে ধানবাদ স্টেশনে। এখানে হল্ট আছে 7 মিনিটের, আর টাইম মতনই গাড়ি চলছে এখন। এরপরে গয়া স্টেশন, দেখি কয়জন নামে, হয়তো একটু ফাঁকা হবে, কিন্তু ক্রমশ ভিড় এখনো পর্যন্ত বেড়েই চলেছে। সামনে দেখলেই বুঝতে পারবেন সেটা। আমার সেই ভাবনাটা ভাবনাই থেকে গেল, কোনোভাবেই ফাঁকা হলো না ট্রেন। তারপরে আরো ভিড় বাড়তে শুরু হলো, আর এই ভিড় বাড়ার সাথে সাথে কিছু হোক না হোক আমার সাথে সাথে সবারই বসার জায়গা ছোট হতে লাগলো। আবারও কিছু লোক সন্ধ্যা হতে হতেই কৃষ্ণ নাম শুরু করে দিয়েছিল। বেশ ভালোই লাগছিল ট্রেনের ভেতরে কৃষ্ণ নাম শুনতে। চারিদিকে নানান ধরনের লোকের নানান কার্যকলাপ দেখতে দেখতেই মোবাইলের দিকে তাকাতে দেখলাম এখন ঘড়ির কাঁটায় বাজছে 7:56, আর এখন গয়া স্টেশনে দাঁড়াচ্ছে। গয়া স্টেশনে দাঁড়ানোর পর দীনদয়াল উপাধ্যায় স্টেশনে দাঁড়াবে 10:30টায়। এখন টাইম হচ্ছে 8টা, প্রায় 8টার সময় দাঁড়ানোর কথা, কিন্তু 15 মিনিট ফাস্ট চলছিল ট্রেন। কেন জানি না, ইন্ডিয়ান রেল খুব হয়ে কোনোদিন টাইম মতো চলে না, কিন্তু আজকে টাইম মতো চলছে। এটা দেখেও আনন্দ লাগছে, কারণ এত ভিড়ের মধ্যে বসে আছি, দেখতেই পাচ্ছি কি অবস্থা। তো দেখতে থাকুন কতদূর যেতে পারি আর কতটা দেখাতে পারি আপনাদের। স্টেশন তো দেখাতে পারছি না, কারণ এখানে নামার কোনো পরিস্থিতি নেই। যারা টয়লেটে যাচ্ছে তারাও উপর থেকে যাচ্ছে। আগে ট্রেনে উঠে টয়লেটে যেতে ভয় পেতাম, কারণ মগ থাকতো না, আর আজ ভয় পেলাম যাওয়ার রাস্তায় এত ভিড় দেখে। ভিড়ের মধ্যে আবারও মনে ভাবনা আসলো প্রয়াগরাজ স্টেশনে একটুখানি ফাঁকা হবে, হয়তো 12:45-এ। মনের মধ্যে একটুখানি আনন্দ ছিল যে একটুখানি ফাঁকা হবে, কারণ 2-4 জন নেমে গেছে। তবে এখন আর আনন্দটা নেই, কারণ বাইরে থেকে দেখতে পাচ্ছেন যে কি হারে লোক এবার উঠছে। আমি বাইরে থেকে দেখেই অবাক হয়ে গেলাম। এখন ভেতরে ঢুকলে জানি না কি হবে। এবার মনে হচ্ছে যারা বসে আছে তাদেরও উঠে দাঁড়াতে হবে।
অবস্থা একদম খারাপ। যেখানে এই স্টেশনে ভিড় কমার কথা ছিল, এই স্টেশনে ভিড় বাড়লো প্রায় 50 জনের মতন। সেই ভিড় দেখতে দেখতেই অবাক হয়ে যাচ্ছিলাম আমি। ভিড়ের সাথে সাথে ইন্ডিয়ান জোগাড় দেখতেও বেশ ভালো লাগছিল। আপনাদের বলে রাখি, এই ট্রেনটা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস প্রতি বুধবার দুপুরবেলায় 1:10 কলকাতা স্টেশন দিয়ে ছেড়ে পরের দিন সকালবেলা 9:15 পৌঁছে দেয় মথুরা স্টেশনে। তবে আমাদের কখন পৌঁছায় এটাই দেখার। প্রয়াগরাজ স্টেশন পার করতেই দেখলাম সবার চোখে ঘুম। কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানোর চেষ্টা করছিল, কেউ বাড়ির লোককে নিচে নামিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করছিল, আর আমি ওইটুকু জায়গায় পা ছড়িয়ে খুব সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেই খিদা পেয়ে গেছিল, তাই একটু খাওয়া দাওয়াও করে নিলাম। আমরা ট্রেনের মধ্যে যতই জেগে থাকি, রাত এখন প্রায় 1:30 বাজে। খাওয়া দাওয়া করে ইন্ডিয়ান জোগাড় লাগিয়ে আমিও শুয়ে পড়লাম। আর আপনাদের জন্য একটা কথাই বলবো, দয়া করে আমাকে খারাপ ভাববেন না, বুকের বোতামটা খুলেছিলাম কারণ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এত ভিড়ে। এখন ঘড়ির কাঁটায় বাজছে 2:46। আর কিছুক্ষণ পরে কানপুরে এসে দাঁড়াবে আমাদের ট্রেন, কানপুর সেন্টারে দাঁড়াবে। তারপরে কানপুর যে আর একটা স্টেশন আছে ওই স্টেশনটায় দাঁড়াবে। তো এখন ট্রেনের অবস্থা কিছুটা এরকম। কখন কখন পৌঁছাবে জানি না। এখনো পর্যন্ত 3:50 ঢোকার কথা ট্রেন, 3:50 ঢুকছে। এরপরে কখন কি হবে আমি জানি না, কিন্তু এখনো পর্যন্ত যে ট্রেন ঠিকঠাক চলছে এটাই আমার সবার ভাগ্য ভালো। যাই হোক, দেখতে থাকো শেষ পর্যন্ত। এখন ঘুম থেকে উঠে ভিডিওটা করলাম আর এখনই কানপুরে ঢুকছি। ট্রেনটা একদম টাইম মতনই চলছিল তখন, কিন্তু যখনই বললাম ভিডিও রেকর্ডটা করলাম ঠিক তারপরেই প্রায় 55 মিনিট ধরে ট্রেনটা লেট করলো আর এখন এসে পৌঁছালো কানপুর সেন্টারে। এরপরে কানপুর একটা স্টেশনে দাঁড়াবে, তারপর আস্তে আস্তে আগাবে। চলো দেখা যাক কখন পৌঁছায়। এখন 55 মিনিট থেকে লেট হয়ে গেল। এখন বাজে 7:15 আর এখন কিষানগঞ্জ দাঁড়াবে, কাশিমগঞ্জ। এখানে কিছু লোক নামে, চলো দেখা যাক কটার সময় নামবে। ট্রেন 1 ঘন্টা এই অবস্থায় শুয়ে থাকলাম 7টা থেকে 8:30 পর্যন্ত। আর ঠিক তারপরেই যখন দেখতে পেলাম হাতরা স্টেশন খুব কাছেই আসছে, তখন নিচে গিয়ে দাঁড়ালাম আর বাইরে দেখতে পেলাম ট্রেন দাঁড়িয়ে আছে। হঠাৎই ট্রেনটা ছেড়ে দিল। প্রায় 1300 কিলোমিটার আমরা পার করেই ফেলেছিলাম, তাই আমার মনের মধ্যে একটা আলাদা শান্তির অনুভব হচ্ছিল। আনন্দটা এই জন্য হচ্ছিল, প্রায় 19 ঘন্টা শুয়ে বসে থাকার পর এখন আমরা নামতে চলেছি মথুরা স্টেশনে। আর মন খারাপ এই জন্য হচ্ছিল, অনেক অচেনা মানুষের সাথে ট্রেনে উঠেছিলাম যারা নামার সময় আমাদের চেনা হয়ে গেছিল। ঠিক যেমন এই জেঠুটা আমার সিটে এখন শুয়ে আছে আমার বালিশ নিয়ে। যাই হোক, অনেক কথা ভাবতে ভাবতেই জানলার বাইরে দেখলাম মথুরা ক্যান্ট স্টেশনটা পার করছি। তাই আমার দিদাকে আমি বললাম, চলো এবার রেডি হওয়া যাক নামার জন্য। ফট করে রেডি হয়ে নেমে পড়লাম। এবার পালা ভারত সেবাশ্রমে গিয়ে একটা রুম নেওয়া। তবে ফ্রেশ হয়ে গেছিলাম আমি স্টেশনেই। এখন ঘড়ির কাঁটায় বাজছে 10:03 আর আমাদের ট্রেন এখন কেবল এসে দাঁড়ালো মথুরা স্টেশন। এই ট্রেনে করে আমরা আসলাম কলকাতা থেকে, পুরোটাই জেনারেল ক্লাসে, পুরোটাই দেখতে। আমি জানি ট্রাভেল করা মানে কোনোভাবেই কমফোর্ট জোনে থাকা নয়। এইভাবে আলাদা আলাদা জিনিস এই বয়সে এক্সপিরিয়েন্স করাটাই হচ্ছে ট্রাভেল। কোনো একদিন আমি বুড়ো হব, ঠিক তখন আমার কোনো রিগ্রেট থাকবে না আমি কোনো জায়গায় ঘুরিনি। তখন আমার ইচ্ছা করলে এই বয়সে আমি ফিরে আসতে পারবো না। তাই এই ভিডিওগুলো ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করাটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। মথুরা স্টেশন থেকে অটো ধরে নিলাম বৃন্দাবন যাওয়ার জন্য। এখান থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত বৃন্দাবন, আর আমাদের ভাড়া পড়ছে মাত্র 30 টাকা করে। মথুরা থেকে অটো ধরার পর বৃন্দাবনের অটোলা চৌকিতে আমাদের নামিয়ে দিয়েছিল অটোওয়ালা। আর এইখান থেকে আমি যাব ভারত সেবাশ্রম সঙ্গে, কারণ আমরা ভারত সেবাশ্রম সঙ্গেই থাকবো। আর হচ্ছে এইখানে আসতে আমাদের কাছে ভাড়া নিল 30 টাকা করে, আগেই তো বললাম। আর এই রাস্তায় প্রতিটা জায়গায় ভগবত গীতা পাঠ হচ্ছে এখন, আর নানান ধরনের মন্দির তো আছে। তো মন্দির পরে ঘুরবো, আগে আমরা এখন
রুমটা আগে নিই, তারপর দেখা হচ্ছে। এই এরকম ভারত সেবাশ্রম সঙ্গে চলে এসেছি। এখনো এইখানে মন্দিরটা বন্ধ আছে, মানে গুরুদেবের মন্দিরটা বন্ধ আছে, যে অফিসটা মেন অফিসটা বন্ধ আছে। তো অফিসটা খুলুক, তারপর দেখাচ্ছি যে কত করে বুকিং নেয় আর কোন ঘরে থাকতে দেয়। থাকার রুম খোঁজার জন্য আমরা যখন ভারত সেবাশ্রম সঙ্গে এসেছিলাম, গুরুদেবের অফিস তখন বন্ধ ছিল। কিছুক্ষণ পরে অফিসটা খুলে গেল আর আমরা রুমের জন্য কথা বলে নিলাম। বৃন্দাবন বাসবাসের সঙ্গে সমস্ত রকমের রুমের ফেসিলিটি আছে, এসি নন এসি সব রকম রুমের ফেসিলিটি আছে। সাধারণ রুমেরও ফেসিলিটি আছে, কম বাজেটেরও রুম আছে, হল ঘরও আছে, এমনি ডরমেটরিও আছে, সমস্ত ধরনের রুম আছে। লোক বিভিন্ন টাইপের রুম নেই আর কি, সব রকমের লোকজন আছে আর কি। এসি, আবার ঠান্ডার সময় গিজারের প্রয়োজন, এমনি ঠান্ডার সময় অসুবিধা হয় না, গরম জলের সুবিধা। গিজার রুম যে নেই সেও গরম জলের সুবিধা পায়, আর আলাদা এমনি বাইরেও গিজার লাগানো আছে, সমস্ত দিকে গরম জলের সুবিধাও আছে, ঠান্ডার সময় অসুবিধা হয় না। যারা সাধারণ রুমে থাকে তারাও গরম জলের সুবিধা পায়, আর ভালো রুমেতে যারা থাকে তার ভিতরেই থাকবে। আর স্টার্টিং কত দিয়ে হচ্ছে রুমের? স্টার্টিং মোটামুটি মাথা পিছু 50 টাকাও আছে। এবারে এক একটা রুমে কেউ, সাধারণ রুম গুলো এখন 100 টাকা থেকে 150 টাকা করে দেওয়া যায়, এখন সবকিছু খরচা বেড়ে যাচ্ছে, সেই হিসাবে আর কি। মোটামুটি 150 টাকা একটা রুমের ফেয়ার। সে সাধারণ রুম, সেগুলো ছোট আর কি, কমন পায়খানা বাথরুম হবে, একটু সাধারণ টাইপের রুম হবে। ঠিক আছে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে, কটার সময়? খাওয়া দাওয়া আমাদের রেট বাড়ানো হয়ে গেছে, 50 ছিল এখন 70 টাকা হয়ে গেছে। আর সির্ফ লাঞ্চ এক বেলায় প্রসাদ পাওয়া যায় দুপুরে 12:30টায়, 70 টাকা করে খাওয়া টাকা। ঠিক আছে, ধন্যবাদ। এইটা হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনিতে খুব সুন্দরভাবে টাইলস দিয়ে ডিজাইন করা, এবং 6 জন আর এই রুমটা 1200 টাকা ভাড়া পড়ছে এসি সহ। আর গিজারের সাথে সাথে ইন্ডিয়ান টয়লেটের ব্যবস্থা আছে এই রুমের মধ্যে। এখন স্ক্রিনে যেই রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটার ভাড়া 600 টাকা। এই রুমে ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান টয়লেট দুটোরই ব্যবস্থা আছে, কিন্তু এসি নেই। এইবারে আপনারা যেই রুমটা দেখতে পাচ্ছেন, এই ঘরটায় আপনারা প্রায় 6 জন থেকে 7 জন থাকতে পারেন। এসি এবং কোমোডের ব্যবস্থা রয়েছে। মূলত যাদের খুব বড় একটা হল ঘরের দরকার তারা এখানে থাকতে পারেন। এই সম্পূর্ণ রুমটার একদিনের ভাড়া পড়ছে 1500 টাকা। এখানে 7 জন থাকলে আপনারা ডিভাইড করে নেবেন এক একজনের কত করে পড়লো। আর ভারত সেবাশ্রম সঙ্গে কিন্তু আগে থেকে বুকিং নেওয়া এখন হচ্ছে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আসছে মাথুরা, বৃন্দাবন, আলাদা আলাদা ভিডিও। তো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। লো বাজেটে কী করে বৃন্দাবন ঘোরা যায়।